বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের আইন। এই 1 নং আইন। এই আইন হচ্ছে পদ্ধতিগত আইন। এই আইন হচ্ছে আদালতের আইন। এই আইন হচ্ছে বিভিন্ন ফোরামের আইন। এই আইনের অধ্যায় হচ্ছে 11টা, খণ্ড হচ্ছে 3টে। ঠিক আছে, আমরা এখানে 101 থেকে 167 ধারা আছে। এর ভিতরে হয়তো আমরা 130টা থেকে 35টা ধারা মতো আমরা সূচি পুরোটা মুখস্থ করব, এবং গুরুত্বপূর্ণ ধারাগুলো আজকে আমি দিয়ে দেবো। শতভাগ পড়বেন। এর এর আগে পরে আগে পিছনে সামনে উপরে যা আছে বুঝে বুঝে পড়বেন, সূচি শতভাগ মুখস্থ করবেন। ওর যে উপধারাগুলো আছে, যেমন যেমন আছে 1-এর যে 5টা কথা আছে মুখস্থ করে ফেলাবেন। এরপরে 3-এর সংজ্ঞাগুলো আপনি বুঝবেন, মুখস্থ করা যাবে না, বুঝবেন কি বলছে। এরপরে হচ্ছে 4 দ্বারা যে ওই যে 3টে কথা আছে, 3টের পরে 2টা আছে, এগুলো আপনি বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে। এরপর আছে 11 দ্বারা, 2টে কথা আছে, বুঝে নিয়ে পড়বেন, মুখস্থ করে রাখবেন 2টি। তারপর আছে 18 দ্বারা আছে 5টা, এগুলো আপনি মনে রাখবেন। 21-এ আছে 3টে, 21 আছে কয়টা? 3টে। এরপরে সে 24-এ আছে 3টে কথা, 24-এ 3টে কথা আছে, 28-এ 3টে কথা আছে। এরপরে আছে 29-এ আছে 5টা কথা, মুখস্থ করে রাখবেন। 30-এ ওর আগে পরে কি একটা হিসাব, গল্পের মতো বুঝে রাখবেন। 32-এ 4টে কথা আছে, আর 4টের পরে একটা কথা, ওইটা খুব করে মনে রাখবেন, মৃত্যুকালীন। আর ওর পরে আরো যদিও 8টা আছে, 4টের এগেনস্টে 8টা, কিন্তু আপনাদের ওইটা কখনো আসে নাই। আসলে বৈশ্য লিখে দিন শর্ট শর্ট করে। এরপরে আসেন হলো 33 ধারা। 33 ধারায় কি আছে? 33 ধারা আছে 5 প্রকারের লোক, 3টে কথা মুখস্থ করে রাখবেন, 3টে কথাই মুখস্থ করবেন। এরপরে আছে 41 ধারা, 4টে কথা আছে, মুখস্থ করে রাখবেন। 13 ধারা, 45 ধারা বিশেষজ্ঞদের মতামত, 13 প্রকার বিশেষজ্ঞ, সামথিং মুখস্থ রাখবেন, হুবহু করে রাখবেন। ভুল আগলি এটা 2 বের লিখে ফেলা দেন মাঝখানে, 13টা তো মিলিতে হবে, যদি আসবে না না তা মনে হয়। এরপরে চলে যান হচ্ছে 60 ধারা। 60 ধারায় কি পারবেন? 5টা কথা, ওই পঞ্চ ইন্দ্রিয়ের কথা মনে রাখবেন। এরপরে আসেন 61 দুটিয়ে মনে রাখবেন। তারপর আছে 63-র 5টা কথা মনে রাখবেন। 65-র 7টা কথা মনে রাখবেন, মুখস্থ করে রাখবেন। 66-র 6টা কথা মুখস্থ করে রাখবেন। এরপরে 66-র পরে হলো 68। 68-তে যে ওই সম্পাদক প্রমাণ 3টে ভাবে করা যায়, 3টে ভাবে মনে রাখবেন বা মুখস্থ করতে হবেন, আপনার আমার কল্যাণ লাগবে। তারপর 69 2 ভাবে করা যায়, ওটা মনে রাখবেন, মুখস্থ করে রাখবেন। তারপরে 74 ধারা। 74 ধারা যে সরকারি দলিল, ওই দলিলের ওই প্যাটার্নটা ওইভাবে হুবহু মনে রাখবেন না, এটা সিম্পল ধারণা রাখবেন। এই কয়টা কথা সরকারি দলিল, ঠিক আছে, ওটা মুখস্থ এক ধরনের করবেন। আর ওখানে সেন্সিটিভ বিষয়, বেসরকারি বা ব্যক্তিগত দলিল কখন সরকারি দলিল হয়ে যায়, ওর ব্যাখ্যা করে বুঝবেন। এরপরে চলে আসেন পড়াতে দেন শেষের দিকে। এরপরে চলে আসবো হলে 101 থেকে শুরু করে 101 থেকে এরকম কিছু নাই, 101 থেকে এরপরে 118, 118 নেই, 100 আছে 126। 126-এ কি আছে? ওই ব্যতিক্রম দুটি মুখস্থ করে রাখবেন, ঠিক আছে। তারপরে 125-এর, ও ভুল গেছে, 125-এর ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার এবং রাজস্ব, এই কথা মনে মনে রাখবেন। এগুলো কিন্তু আমার আপনার পড়ার বিশাল একটা অংশ। এই মূল থিম দিতে পারলেই প্রশ্ন আনসার সঠিক। এরপরে আসেন হচ্ছে ওই 126-এর ওই দুটো কথা ব্যতিক্রম মুখস্থ করে রাখবেন। এরপরে চলে যান 187-এর যে এই দোভাষীর ওখানে যে কিরানি আছে, কর্মচারী আছে, মনে রাখবেন, মুখস্থ করবেন। এরপরে চলে যান হচ্ছে 137 জবানবন্দি যেটা পূর্ণ সিরিয়ালে মনে রাখবেন, এটা কিন্তু আগে পরে করবেন না। এরপরে হচ্ছে 138, কিভাবে এই পূর্ণ জবানবন্দি গ্রহণ করার পদ্ধতি যদি আসে ওইখান থেকে লিখবেন। আমি আপনাদের মনে লিখে দিছিলাম বা এমসিকিউ মনে দিছিলাম, 3টে 4টে কথা আছে, সুন্দর করে সাজাবেন, সুন্দর লাগবে। তারপরে আসেন হচ্ছে লেগে ওই এরপরে 46, 146 আছে, 3টে কথা আছে, মুখস্থ করে ফেলবেন। 146-এর পরে আসতেছে লেগে 148। 48-এ দেখুন 4টে কথা, খুব সুন্দর করে মুখস্থ করবেন। 148-এ 4টে কথা মুখস্থ করবেন, ঠিক আছে। এরপরে আছে 148 4টে কথা। এরপরে 148-এর পরে 148-এর পরে 155 মনে হয়, তাই না? 155 করা কথা আছে, মুখস্থ করবেন। 157 আছে,
তিনটে কথা মুখস্থ করে নেবেন। 57টা 56 আছে, মুখস্থ করবেন। এরপরে 159, 60, 159, 60, 61, 62 এগুলোর ভিতরে নেই। এদের কয়টা ধারা কলাম, এগুলো যদি কয়টা কয়টা কথা, এগুলো কিন্তু আমার পড়া মুখস্থ, আপনাদেরও আছে বা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? যারা পরবর্তী ক্লাসে দেখবে এরা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? ক্লাসে হয়তো যোগদান নাই, সমস্যা নেই, সবাই সবসময় থাকতে পারবে এমন বিধান নেই। কিন্তু হজরত আর এই যে জয় কি করে থাকে এটা খেয়াল করবেন। ওরাও কিন্তু আমার আপনার মতো চাকরি করে, সাথে আমি করি, কিন্তু ওদের থেকে আবার আমি আলাদা। আমি আমার সুযোগ নিয়ে ক্লাসে বসি, ওরা কিন্তু ওদের সুযোগ নিয়ে বসে না, আমার সুযোগ ফলো করে। এটাও র্যাঙ্কের একটা বিশাল অর্জনের দিক যাবেন। এখন আসেন, এখন যে মূল পড়া হলে আজকে 151, 150, কত লিখলাম, 150 থেকে 167 পর্যন্ত আমাদের 150 থেকে 167 পর্যন্ত ধারাগুলো সামান্য আলোচনা এবং কি জাতীয় প্রশ্ন হয় সেই সম্পর্কে আলোচনা করব। সাক্ষ্য আইন 1872 সালের 150 ধারা। 150 কি বলছে? উকিল যদি উল্টাপাল্টা প্রশ্ন করে, কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়? প্রশ্ন আসছে, উকিল যদি উল্টাপাল্টা প্রশ্ন করে তখন আপনি কি ধরনের বা আদালত কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেন? উল্টাপাল্টা প্রশ্ন করার বিধান নেই। যদি কোনো উকিল উল্টাপাল্টা প্রশ্ন করে তাহলে ওই আদালত তাকে নিষেধ করার পরেও যদি সে কার্যক্রম চালাতে থাকে, তখন তিনি যে হাইকোর্ট বিভাগের থেকে যে সনদ পাইছেন এবং তিনি যে বার কাউন্সিলে আছেন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। তার বিরুদ্ধে কি করবে? অভিযোগ দায়ের করবে, ঠিক আছে? তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। ইয়াসমিন আপা, আমাদের গ্রুপে যোগদান করার জন্য আপনাকে স্বাগতম। আর সাইলেন্ট করে রাখেন, আমাদের পুরাতন লোক এবং আমার দুর্দিনে কল্যাণকর মানে বিশাল অবদান রাখছিল এই ইয়াসমিন আপা, গোপালগঞ্জ কুটালীপাড়া থানায় আছে। এরপর আসেন 100 তারিখ, উকিল যদি উল্টাপাল্টা প্রশ্ন করে তাহলে আদালতের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেবে? হ্যাঁ, সাক্ষীকে কোনো ধরনের প্রশ্ন করা যাবে না, উল্টাপাল্টা প্রশ্ন করা যাবে না, অশ্লীল কুৎসাজনক প্রশ্ন করা যাবে না, অপমান এবং উত্ত্যক্তজনক প্রশ্ন করা যাবে না। এখানে 49, 50, 51 বললাম, ঠিক আছে? এইভাবে বুঝে বুঝে পড়েন। প্রশ্ন যখন আসবে ধারাবাহিকভাবে আমাদের পড়া শেষ হলে আমি প্রশ্ন আলোচনা করবো। পিআরবির পরেই আমি এই বেশি ছোট ছোট আইন পড়বো না, আমার কাছে মূল যে পড়া এগুলোই পড়বো এবং প্রশ্ন আপনাকে শতবার আপনার সাথে আলোচনা করব, এই আমার স্বপ্ন, ঠিক আছে? এ তারিখ চলে গেল 150। সাক্ষীকে যদি উল্টাপাল্টা প্রশ্ন করা যাবে না, উল্টাপাল্টা প্রশ্ন করলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় আইনের আলোতে ব্যাখ্যা করেন। সাক্ষীকে কোন ধরনের প্রশ্ন করা যাবে না ব্যাখ্যা করেন বা আলোচনা করেন। তখন ওই ছোট ছোট কথায় যেভাবে শিখাই লেখাই ওইভাবে লিখবেন, ইনশাল্লাহ ওইভাবে লিখলি বিজয় সুনিশ্চিত। এরপর আসেন 151 দ্বারা, অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন কখন করা যাবে না এবং অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন কখন করা যাবে, একই জায়গায় দুই ভাষা। খালি দেবেন যদি অশ্লীল ওই প্রশ্ন বা ওই বিচার্য বিষয় যদি কুৎসাজনক না হয় তাহলে কুৎসাজনক বা অশ্লীল কথা প্রশ্ন করা যাবে না। এবং ওই বিচার্য বিষয় ওই বিষয়টাই যদি কুৎসাজনক এবং অশ্লীল প্রকৃতির হয় তাহলে সেখানে কুৎসাজনক এবং অশ্লীল প্রশ্ন করা যাবে 151। খালি যদি পরিযায়ী সূচি কখন অশ্লীল এবং কুৎসাজনক করা যাবে 51, কিন্তু ওখানে আবার বলছে কুৎসাজনক এবং অশ্লীল প্রশ্ন করা যাবে যদি ওই জাতীয় প্রশ্ন বিচার্য বিষয় হয় এবং এটা প্রাসঙ্গিক বিষয় হয়। তাহলে জিনিসটা সুন্দর না? শুনবেন, মনে থাকবে না। আসেন 152 চলে যাই, এটা হালকা আলোচনা। 152 প্রশ্ন সহ অশ্লীল অশ্লীল কি অশ্লীল অপমান এবং কুৎসাজনক প্রশ্ন বিষয়ে সাক্ষীকে জেরা করার সময় প্রশ্ন করা যায় কিনা আইন আদালতে ব্যাখ্যা করা যায়। অশ্লীল এবং অপমান এবং কুৎসাজনক প্রশ্ন করার সময় সাক্ষীকে প্রশ্ন করা যায় কিনা আইন আদালতে ব্যাখ্যা করেন। যদি অশ্লীল এবং কুৎসাজনক যদি ওই বিচার্য বিষয় হয় তখন করা যাবে, আর যদি বিচার্য বিষয় না হয় তাহলে আপনি ওই অ্যাডভোকেট বা আইনজীবী তিনি এই কাজটা করতে পারবেন না। এরপরে আসেন 154 দ্বারা, 53 তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। 154 বৈরী সাক্ষী কাকে বলে, শত্রু সাক্ষী কাকে বলে বা প্রতিকূলের সাক্ষী। তাহলে বৈরী সাক্ষী, শত্রু সাক্ষী বা প্রতিকূলের সাক্ষী সারা জীবন পড়ে গেছেন। বৈরী সাক্ষী কাকে বলে, আইসে প্রতিকূলের সাক্ষী আর জানি না। মনে রাখবেন প্রতিকূলের সাক্ষী, শত্রু সাক্ষী। এই সাক্ষীটা কিটা, যে ব্যক্তি সাক্ষী নিয়ে গেছে, যারা যে পক্ষ সাক্ষী উপস্থাপন করছে ওই সাক্ষী ওই পক্ষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঠিক আছে? বা এমন কথা বলছে যে ওর বিরোধী পক্ষের পক্ষে চলে যায়, তখন এই বিরোধী ওই যে হাজিরকারী সাক্ষী হাজিরকারী পক্ষ তখন ওই আদালতের অনুমতি নিয়ে ওকে প্রশ্ন করার জন্য ই করে, অনুমতি চায়। তখন এই অনুমতি দেয়, তখন এটাকে বৈরী সাক্ষী বলা হয় বা শত্রু সাক্ষী বা প্রতিকূলের সাক্ষী। সাক্ষীকে যে টাকা পয়সা দিয়ে খাওয়ান দাওয়ান করে ওর বউ বাচ্চার দুধ ডিম কিনে বাজারে রান্না করে দিয়ে নিয়ে আসলাম আমি,
আমার পক্ষে আর কয়নি, এমন কিছু কথা বলছে যা আমার বিরুদ্ধে চলে গেছে, ঠিক আছে না? এইরকম সাক্ষী হলে শত্রু সাক্ষী, বৈরী সাক্ষী বা প্রতিকূলের সাক্ষী। বৈরী সাক্ষী বা রাজ সাক্ষীর মধ্যে পার্থক্য, বৈরী সাক্ষী এবং রাজ সাক্ষীর মধ্যে পার্থক্য আসতে পারে। তাহলে বৈরী সাক্ষীর সংজ্ঞা সাধারণত সাক্ষ্য আইনের 154 ধারাতে দেবেন। বৈরী সাক্ষীর সংজ্ঞা সাক্ষ্য আইনের 154 ধারাতে দেবেন। বৈরী সাক্ষ্য রাষ্ট্রপক্ষের সাক্ষী না, বৈরী সাক্ষী রাষ্ট্রপক্ষের সাক্ষী না। বৈরী সাক্ষী যে পক্ষ হাজির করে তার বিরুদ্ধে কথা বলে, বা যে যে চাপ বলছে সেটা তার হাজিরকারী পক্ষের বিরুদ্ধে চলে যায়। বৈরী সাক্ষী বাদী পক্ষের নিয়োগ করে, হ্যাঁ, বৈরী পক্ষে। তারপর আছে বৈরী সাক্ষী বাদী পক্ষের উপস্থাপন করে, বাদী পক্ষেই তাকে উপস্থাপন করছে, ঠিক আছে? বৈরী সাক্ষী থেকে জিরা করা যায়। বৈরী সাক্ষী, হ্যাঁ, যে বৈরী সাক্ষী মানে যে আনছেন, আমি নিয়ে গেছিলাম আমি সাক্ষীকে, কিন্তু আমার বিরুদ্ধে যেতে বলছে, কিন্তু বিরোধী পক্ষ ওকে আবার জিরা করতে পারে। এখন রাজ সাক্ষী কি বলবেন? রাজ সাক্ষী রাষ্ট্রপক্ষের মামলা সত্য প্রকাশ করে নিজের অপরাধ হিসাবে জড়িয়ে সহযোগী অন্য অপরাধীকে যে সাক্ষ্য প্রদান করে তাকে রাজ সাক্ষী বলে। রাজ সাক্ষী এর সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির 137, 138 দ্বারা। রাজ সাক্ষী আছে 133 ধারা সাক্ষ্য আইনি। রাজ সাক্ষী সম্পর্কে 133 ধারা বলা আছে। রাজ সাক্ষী আদালতে নিয়োগ করে, রাজ সাক্ষী কিরা নিয়োগ করে? আদালত নিয়োগ করে। আর বৈরী সাক্ষী নিয়োগ করে কিরা? বৈরী সাক্ষী আপনি আমি নিয়ে আসছিলাম, যে নিয়ে যায় সেই নিয়োগ করছিল। রাজ সাক্ষীকে জেরা করা যায় না, রাজ সাক্ষীকে জেরা করা যায় না, বৈরী সাক্ষীকে জেরা করা যায়, ঠিক আছে? এতটুকু 5টা করে মনে রাখবেন, তাহলেই পারবেন। মূল পড়বেন, মূলে থাকবেন। মূল হচ্ছে বই, মূল বই পড়বো। প্রশ্ন আপনি কোথায় দেবেন? গাইড 100 খানের সমান 1 খান বই, বই 100 খান গাইড আর 1 খান বই, তাও ঠকা ঠকা, ঠিক আছে? মনে রাখবেন এই যে কথাগুলো বললাম। যত গাইডই দেখেন, কখনো কোনো গাইডই দেখবেন না অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন কখন করা যাবে না। যদি বলে কখন করা যাবে, 100 খান গাইডই যদি এটা খুঁজে পাবেন না। তার মানে আমি যদি গাইড লেখা আমি ওইভাবে লাগবেন, কারণ আমার তো মার্কেট পাতি হবে। আপনি যখন লাগবেন আপনি ওইভাবে লাগবেন। মার্কেটের জন্য বিক্রি হতে হবে, অল্পতেই খুশি হবে, অল্পতেই খুশি হয়। পাপড় কিনে দিলে পাপড় খালেও ক্ষতি, ও খুব খারাপ একটা খাদ্য, তেলে 1000 বার মিশে ওই কাজটা করে। প্রতিকার খাদ্য দ্রব্য যাবে না। এরপরে আসেন 155। 155 কি কি প্রশ্ন আছে? অভিশংসন কি? অভিশংসন কি? সাক্ষীর বিরুদ্ধে কি দায়ের করা যায়? অভিশংসন কি? সাক্ষীর বিরুদ্ধে কি দায়ী করা যায়? সাক্ষীর বিরুদ্ধে অভিশংসন কতভাবে প্রমাণ করা যায়? আইন আদালতে ব্যাখ্যা করেন। প্রশ্নগুলো আসে গেল, সেদিন ব্যাখ্যামূলক পড়ছিলাম, আলোচনা করছিলাম। এখন প্রশ্ন, অভিশংসন কি? তারপরে সাক্ষীর বিরুদ্ধে কি কি দায়ের করা যায়? সাক্ষীর বিরুদ্ধে অভিযোগ কতভাবে প্রমাণ করা যায়? এখন সব প্রশ্নের সমাধান। যদি সাক্ষী যে দিতে গেছেন, এই সাক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। সাক্ষীর বিরুদ্ধে কি করবে? অভিযোগ। এই সাক্ষী ভালো না। আমি যে রেজাল্ট সাক্ষী নিয়ে গেছি 4-5 জন, তা এই 4-5 জন লোক পেশাদার সাক্ষ্য দেয়। হজরত আমার ব্যাটসম্যান বললো যে রেজাল্টে সাক্ষ্য নিয়ে আছে মহামান্য আদালত প্রত্যেকটাই খারাপ। এর প্রমাণ এই যে আমি 4-5 জন নিয়ে আইছি, দেখেন এরা বলতেছে এরা পেশাদার সাক্ষ্য দেয়। তাহলে আমার স্বাক্ষর বিরোধিতা করলে হরজত 1 নম্বরে সে সাক্ষ্য দাঁড় করা, সে 1 নম্বরে সাক্ষ্য দাঁড় করছে। 2 নম্বরে কি বলছে? আমি যে সাক্ষ্য দিছিলাম, আমাদের সাক্ষ্য নিয়ে গেছিলাম, এই সাক্ষ্যরা ঘুষ গ্রহণ করছে বা ঘুষ গ্রহণের সম্মত হয়েছে, অথবা দুর্নীতি করছে, অথবা দুর্নীতি গ্রহণ করার প্রস্তাবে সম্মত হয়েছে। এই যে আমাদের কার্যক্রমে কাগজ কলম রেকর্ডিং করা বা বিভিন্ন চুক্তিবদ্ধ করা, এইটা আদালতে প্রমাণ করে, এটা আদালতে তা প্রমাণ করে দেবে যে এই সাক্ষীগুলো এই মিথ্যা বা এই দুর্নীতি বা ঘুষ গ্রহণের মাধ্যমে আছে। নাম্বার 3, 155 নাম্বার 3 কিভাবে লিখবেন? নাম্বার 3 লিখবেন পূর্বে যে তার দেওয়া বিবৃতি, পূর্বে যে পুলিশের কাছে যে বা অন্য কোথাও বিবৃতি দিচ্ছে, এই বিবৃতির পরে যে বিবৃতি আপনার কাছে দিচ্ছে, দেখেন এই বিবৃতি মেলে না। আপনার কাছে যে এখন বিবৃতি দিচ্ছে আর এখানে পূর্বেও কিন্তু দিয়েছিল, এই দুটোর সাথে মিল নেই, এটা প্রমাণ করে দেবেন, ঠিক আছে? এই 3 ভাবে। এরপরে আসেন কত যাবে? 155 পরে প্রশ্নগুলো আমি লিখে রাখছিলাম, বুঝছেন? কারণ এটা সাক্ষ্য আইন সেন্সিটিভ, আমার কাছে অনেক কঠিন ছিল 23 সালে। তারপরেও যখন আলোচনা করতে যাওয়ার সময় যেরকম প্রশ্ন বলি, তাহলে আমি হয়তো হারা যেতে পারতাম বা আমি ওই মনে রাখতে না পারতাম, যার কারণে প্রশ্ন পরবর্তী বিশেষ ক্লাস হয়তো আমরা 4 থেকে 5টা নিছি। এগুলো খুব সংক্ষেপে এবং প্রশ্ন, এই ক্লাসগুলো আমি দেখছি অনেক লোকই অনেকবার দেখছে, 30-40 বার 50 বারও দেখছে এই ক্লাসগুলো। তা দেখলাম তাহলে এই ক্লাসগুলো তাদের জন্য কল্যাণকর বা আপনাদের কল্যাণকর, দেখবেন, সমস্যা নেই। 157, 157, 157, 159, 159 হলো স্মৃতি পুনরুজ্জীবিত কি? স্মৃতি পুনরুজ্জীবিত কি? কে দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারে? তার স্মৃতি পুনরুজ্জীবিত কি? একটা মামলার
বা একটা সাক্ষী যখন বা একজন বিশেষজ্ঞ 3 শ্রেণীর লোক মনে করবেন, শ্যাম্পুলের ধারণা তাহলে লিখবেন না, 3 শ্রেণীর লোক কেন্দ্রিক এই সাক্ষ্য দিবার যায়, যা এদেরকে লাগে, এই ডকেটগুলো লাগে। যেমন মামলার আয়ু, উনি যখন মামলার এই বিষয়গুলো লেখে, লেখার পর ওনার হাতে অনেক মামলা থাকে, যখন সাক্ষী হিসেবে রাখছে যে আপনি কি কি দেখছিলেন, কি কি সরাসরি ওইটা অবজার্ভার করছিলেন, আসেন সাক্ষ্য দিয়ে যান, তখন এই মামলার আয়ু এই ডকেটটা দেখে। ঠিক আছে। এরপরে যে আমরা দারোগার সাথে ছিলাম, এই বিষয় সম্পর্কে আমরাও দেখছি, আমরাও ওই দলিলে কি কি লাগছে এই মতো আমরা স্বাক্ষর করছিলাম যে না, এই ঘটনাগুলো আমরাও ওই সময় ছিলাম উপস্থিত, এরকম কি সাক্ষ্য হলাম। অথবা সাধারণ জনগণ এই সাক্ষ্য হতে পারে যে আপনারা জানেন ভালো করে না, যে শ্রোতাল করার সময় ওই শ্রোতাল করার সময় নিজে প্রতিবেদন করেন, এবং ওই প্রতিবেদনের সাথে ওই যারা উপস্থিত সাক্ষীগুলো যদি সম্মত হয় তাহলে তারা স্বাক্ষর করে, পরবর্তীতে তাদের সাক্ষ্য হিসাবে তলব করা হয়। এই ব্যক্তি। আচ্ছা বা, ঠিক আছে, তার সামনের বাড়ি কিনে নেবেন একটাই। ধন্যবাদ। তারপরে হচ্ছে, তাহলে একটু জোরে বলি, হ্যাঁ। তারপরে হচ্ছে ওই তৃতীয় নম্বর হচ্ছে লাগে তৃতীয় পক্ষের বিশেষজ্ঞরা যে মতামত দিয়েছে, এই ব্যক্তির একটা মতামত দিছিল ওর উপরে। এখন আদালত তাকে তলব করছে, আসেন আপনি যে মতামত দিয়েছিলেন এই সম্পর্কে একটু আমরা সাক্ষ্য গ্রহণ করো। তখন উনি যখন আদালতে আসবে, এই বিশেষজ্ঞতা মতামত দিল, ওই কাগজটা উনি দেখবেন, তাদের স্মৃতি পুনরুজ্জীবিত করলো। যে বিশেষজ্ঞ তো একজন, যেমন আমাদের মেডিকেল ডাক্তার দিয়ে বুঝি, কোনটা কত লোকের রিপোর্ট দেয়, সবগুলো কি আর মনে থাকে? কোনটা বিষ খাওয়া, কোনটা মারা যাওয়া, কোনটা আঘাতের কারণে মারা গেছে, কোনটা সামান্য আঘাত কিন্তু সেই আঘাত এমনই ভাবে মারা গেছে প্রাকৃতিক ভাবে, কিন্তু কোন লোকের উপস্থিতি কামনা, সেটাও তারা বলে দিচ্ছে যে এরভাবে ভাবে এই সামান্য আঘাত হতে পারে। এরকম আমরা কিন্তু ফৌজদারিতে পড়ছি। মূল 5 আইনের মধ্যে থাকবো, মূল 5 আইনের সাথে আর 5টা আইন আছে, মাইনর অ্যাক্ট, আর 5টা, মোট 15টা আইন আপনাদের সাথে আমি আলোচনা করব, এর বেশি না। এর বেশিতে আমি পাস, আপনারা যদি শতভাগ অ্যান্সার করতে না পারেন তার দায়ভার আমার, ইনশাল্লাহ এর মধ্যেতেই থাকবে আমার বিশ্বাস। আবার নতুন অনেক আইন পরিবর্তন হয়েছে, ওগুলোর গেজেট পাইছে, ওগুলো একটু আমার কাছে সেন্সিটিভ, ওগুলো দেখা লাগবে। এখন আসেন 160 দ্বারা সাক্ষী পুনরুজ্জীবিত করার পর কোন বিষয়ে সাক্ষ্য দেবেন। একজন সাক্ষী যে স্মৃতি পুনরুজ্জীবিত করলেন, তিনি কোন বিষয়ে সাক্ষী দেবেন? ওই মার্ডারের বিষয়ে সাক্ষ্য দেবেন, না ওই যে চুরির বিষয়ে, না ডাকাতির বিষয়ে, না যে বিষয়ে তিনি দেখছেন সেই বিষয়ে? এমসিকিউ। তাহলে উনি যে বিষয়ে দেখছেন ওই বিষয়ে ডকেটে যা লেখা পড়ছেন, ওই দলিলে স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য, স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য উনি যে ডকেট দেখছেন, ওই ডকেটে যা লেখা আছে ওর উপর উনি সাক্ষ্য দেবেন, বিলিভ করতে থাকবেন। ঠিক আছে। এটা হলো 160 দ্বারা। এবং 161 দ্বারা কি বলছে? বিরোধী পক্ষ, বিরোধী পক্ষ কি স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য নথি দেখতে পারে? বিরোধী পক্ষ কখন স্মৃতি দেখতে পারে? স্মৃতি দেখার জন্য আমাদের কেস ডায়েরি, আপনারা জানেন কেস ডায়েরি বা পুলিশ ডায়েরি অত্যন্ত গোপনীয় একটা দলিল। ওইটা কে কে দেখতে পারে আমরা পড়ছি বা পড়বো, পিআরবিতে গেলে খালি ওইটা অনেকবার আসবে, দেখবেন মজার জিনিস। কিন্তু এই না এসে দেখলেন স্মৃতি পুনরুজ্জীবিত করতে যা, আমার এক স্যার বলছিল, ওরে ভাই সবাই তো দেখে, দেখলাম কেস ডায়েরি আস্তে আস্তে সবাই দেখে, এই দেখে, মানে যিনি লেখে উনি দেখে, তদন্তকারী দেখে, ইন্সপেক্টর দেখে, তারপরে পুলিশ সুপারের কেরানি দেখে, পুলিশ সুপার দেখে, তার অনুমতি করে অন্য ব্যক্তি দেখে, তার কোর্টের ইন্সপেক্টর দেখে, তারপরে বিরোধী পক্ষ দেখে, তাহলে বাদ দেশে গেলে সবাই দেখে। ঠিক আছে। কিন্তু গোপনীয় নথি, গোপনীয় নথি। তাহলে এই যে আপনাকে এখন এই যে আমরা যে দেখে বিবৃতি দিয়ে ফেললাম, সাক্ষ্য দিয়ে ফেললাম, স্মৃতি পুনর্জীবিত করলাম, ওই বিষয়ের উপর সাক্ষ্য দিলাম, তাহলে বিরোধী পক্ষ আমাকে জেরা করবে। উনি কিভাবে জেরা করবে? জেরা করলে জেরা করার তো বিধান আছে, উল্টা পাল্টা প্রশ্ন করা যাবে না, অশ্লীল কুৎসাজনক প্রশ্ন করা যাবে না, উত্ত্যক্তজনক প্রশ্ন করা যাবে না। ও ভাই তাহলে কি প্রশ্ন করব? যে প্রশ্ন আপনার ওই ডকেটে আছে, আপনারা কিভাবে কার্যক্রম আয়ু করছে, ঘটনাস্থলে কিভাবে গেছে, এই বিষয়টা ওই ডকেটে দেখে উন্ডায়, তাহলে উন্ডা ওই বিরোধী পক্ষ ওই ডকেট দেখতে পারে, ওই কাগজ ওই উন্ডাও স্মৃতি পুনর্যোগ করে, এবং ওই বিষয়ের উপর প্রশ্ন করতে পারে, ওই বিষয়ের উপর জেরা করে। ওই বিরোধী পক্ষ যখন করবে তখন জেরা করা হয়। ঠিক আছে। এখন আসেন 162। 162 কি? দলিল উপস্থাপনের নির্দেশ কে কে দিতে পারেন? দলিল উপস্থাপন করার জন্য নির্দেশ কে দিতে পারে? যে আদালতে দলিল উপস্থাপন না করলে শাস্তি হয় কিনা, শাস্তি হয় কিনা, আছে না? তাহলে এখন আসেন দুটো প্রশ্ন আসতে পারে, সাক্ষ্য আইনি দলিল উপস্থাপন না করলে শাস্তি হয় কিনা? এইটা নিশ্চিন্তান্ত সাক্ষ্য আইনের কোনো প্রশ্ন না, এটা মনে রাখবেন দণ্ডবিধির প্রশ্ন, এটা দণ্ডবিধির প্রশ্ন। ঠিক আছে। প্রশ্ন ধরন বুঝে এবং দলিল উপস্থাপনের নির্দেশ কে দিতে পারেন? আদালত দেবে। কে দেবে? আদালত দেবে। দলিল উপস্থাপন কেন এই দলিল আমরা আদালতে উপস্থাপন করব? আদালত এই দলিল সাক্ষ্য হিসেবে ব্যবহার করবে। এই দলিল কি হিসাবে ব্যবহার করে? আদালত সাক্ষ্য হিসেবে ব্যবহার করে। এবং এই দলিল যার কাছে ছিল, যার এখতিয়ারে উপস্থাপন করার
বিধান ছিল ওই ব্যক্তি উপস্থাপন করে নাই। কারণ কি জানেন? ওই লোক দেখছে যদি আমি দলিল উপস্থাপন করি তাহলে আমি হয়তো হারিয়ে যেতে পারি বা আমার রায় আমার পক্ষে আসতে নাও পারে, তাই উপস্থাপন করে নাই। পরবর্তী দেখছে না এই দলিল উপস্থাপন না করার কারণেই তো আমি পরাজয় বরণ করতেছি বা আমার হারিয়ে যাওয়ার সম্ভাবনা বা আমার ডিগ্রি আমার পক্ষে আসবে না। তখন এই বেটা এই ওই ব্যক্তি যে ব্যক্তি দলিল উপস্থাপন করে নাই উনি কি করছে, দ্রুত এই দলিল আদালতে উপস্থাপন করতে গেছে। কিন্তু আইন বলছে না, আপনি আদালতের অনুমতি ছাড়া এবং যে পক্ষ এই দলিল উপস্থাপন করার জন্য আপনাকে নোটিশ প্রদান করা হয়েছিল ওই পক্ষের অনুমতি ব্যতীত এই দালাল আর এই দলিল আর আদালতে উপস্থাপন করা যাবে না। তাহলে আসেন, দলিল উপস্থাপন করার নির্দেশ কে দেবেন? আদালত দেবেন। তাহলে দলিল উপস্থাপন করার নির্দেশ তলবকৃত নোটিশ বা দাখিলকৃত দলিল দাখিল আদালতে কি প্রয়োজনে ব্যবহার করা হয়? তাহলে তলবকৃত যে নোটিশ কিন্তু দলিল তলবকৃত নোটিশ দলিল সম্পর্কে আপনাদের ব্যাপক ধারণা দিয়েছি। দলিল সম্পর্কে নোটিশ বা দলিল আদালতে কি প্রয়োজনে ব্যবহার করা হবে? স্বাক্ষর গ্রহণ করে মানে বলে গেলাম কি জন্য আদালতে ব্যবহার করা হয়? এই স্বাক্ষর বলে দেন তো সিরিজ বাজির কাছে ঠিক আছে দেখে নেই সাক্ষ্য হিসাবে। সাক্ষ্য হিসাবে তাহলে এই দলিল হিসাবে যখন তলব করে আপনার কাছে রাখে দেবে তখন এটা সাক্ষ্য হিসাবে ব্যবহার করবে। এই দলিল সাক্ষ্য হিসাবে ব্যবহার করা হবে। এবং তাহলে 164তে যদি কোনো ব্যক্তি দলিল উপস্থাপন না করে, পরবর্তী দলিল নোটিশ দেওয়ার পরে দলিল উপস্থাপন না করে, পরবর্তী যদি সেই দলিল উপস্থাপন করতে চায় আদালত কি তার দলিল গ্রহণ করতে পারে? আইনের আলোতে ব্যাখ্যা করেন যে দলিল যাকে দলিল উপস্থাপন করা যাকে নোটিশ দেওয়া হয়েছিল তিনি প্রথমত উপস্থাপন করে নাই, পরবর্তী তিনি উপস্থাপন করতে আসলেন, এই দলিল গ্রহণযোগ্য হবে কি হবে না? আইনের আলোতে ব্যাখ্যা করেন। তখন ওইভাবে লিখবেন যে এই দলিল যখন আদালত তলব করেছিল তখন যদি উনি উপস্থাপন করতো, হ্যাঁ, তখন আদালত এটা গ্রহণ করতো এবং এই দলিল সাক্ষ্য হিসেবে ব্যবহার করতো। কিন্তু পরবর্তীতে যখন এই দলিল আবার ব্যবহার করার জন্য উনি আদালতে উপস্থাপন করবে তখন আদালতের অনুমতি ছাড়া এবং বিরোধী পক্ষের অনুমতি ছাড়া এই দলিল আর আদালতে উপস্থাপন করা এবং গ্রহণযোগ্য হবে না। এখন আসেন 165 জজ কর্তৃক প্রশ্ন করিবার ক্ষমতা। এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে, খেয়াল রাখবেন। 165 শেষের দিক চলে আসে। জজ কখন সাক্ষী বা আসামিকে প্রশ্ন করতে পারে? জজ কখন কোনো ব্যক্তির জজ কখন প্রশ্ন করতে পারে? জজ কখন কুৎসা বা অশ্লীল প্রশ্ন করতে পারে? জজ কখন কুৎসা বা অশ্লীল প্রশ্ন করতে পারে না? জজ কি যে কোনো প্রশ্ন উপস্থাপন করতে পারে? এইরকম বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে। মনে রাখবেন আইনের ঊর্ধ্বে কেউ না। মনে রাখবেন আইনের ঊর্ধ্বে কেউ না। জজ যে কোনো সময় প্রশ্ন করতে পারে, যে কোনো সময় প্রশ্ন করতে পারে, হ্যাঁ, এবং সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য, সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আবার কখন বাধ্য না? ওই যে 47 চারটে কথা, 47 দুইভাবে আপনি বাধ্য না এবং দুইভাবে বাধ্য। ঠিক আছে, দুইভাবে আপনি প্রশ্নের উত্তর দেবেন, দুইভাবে আপনি দেবেন দেবেন না, একভাবে দেয় না, দুইভাবে দেয় না। প্রথম ভাবে প্রশ্নের উত্তর দেবেন, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ভাবে আপনি দেবেন না, চতুর্থ ভাবে যদি আপনি নীরবতা পালন করেন তখন আদালত ধরেও নেবে এটা আপনার বিরুদ্ধে যাইতে, তার কারণে আপনি প্রশ্নের উত্তর করেন না। এখন আসেন, সাক্ষী যদি কোনো বস্তু দ্রব্য উদ্ধার, আদালত যদি কোনো বস্তু দ্রব্য জন্য আপনাকে আহ্বান করে, এমন একটা ধারা আমরা সিআরপিসিতে পড়ছিলাম, তাকে জানেন সিআরপিসির 94 ধারায় পড়ছিলাম, আপনাকে তলব করতে পারে। ঠিক আছে, তাহলে সাক্ষ্য আইন পালন প্রমাণের ক্ষেত্রে যে আপনাকে যে কোনো প্রশ্ন করতে পারে, কোনো বস্তু দ্রব্য উদ্ধারের আদালতে পেশ করার জন্য আপনাকে নির্দেশ দিতে পারে, আপনাকে বা আমাকে বা সাক্ষী বাদীকে নির্দেশ দিতে পারে, আপনারা এই জিনিস বা দ্রব্য বস্তু নিয়ে আসেন, বা অমুক সাক্ষীকে যে কোনো সাক্ষী বা বাদী আসামিকে প্রশ্ন করতে পারে। এবং এই প্রশ্নগুলো কি রকম করা যাবে? অশ্লীল এবং কুৎসাজনক করা যাবে না, অপমান এবং উত্ত্যক্ত করা যাবে না, এবং আরেকটা যেন কি ওই যে কথাগুলো আছে 50, 49, 50, 51, এই তিনটে কথা লিখবেন। এবং সাথে এই ম্যাজিস্ট্রেট যে জজ ম্যাজিস্ট্রেট যে সাক্ষ্য গ্রহণ প্রশ্ন করতে পারে সেটা 165 দ্বারা লিখবেন। এখন আসেন 166, আমাদের আসে না 167। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য হলে, অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য হলে তখন কি আবার আদালত পুনরায় বিচার কার্যক্রম করবে? প্রশ্ন আছে, প্রশ্ন হলো কি সাক্ষী তার বলতেছে ওই জজ বা ম্যাজিস্ট্রেট আমার কাছে তো অন্যায়ভাবে বা অনৈতিকভাবে সাক্ষ্য গ্রহণ করছে, এই সাক্ষ্য গ্রহণ আমি মানি না বা এটা আমার মানে আইন বহির্ভূত, এর উপর ভিত্তি করে আমার রায় প্রদান করেছে, আমার এই বিচার আবার করা লাগবে। প্রশ্নটা তার এরকম ছিল যে লোক মামলা হেরে গেছে বা যিনি যে সন্তুষ্টজনক হয় নাই তার প্রশ্ন, তখন আদালত কি করবে? আদালত কি ধরনের প্রশ্নের উত্তর দেবে?
যে আপনার কাছে যে সাক্ষ্য গ্রহণ করছিলাম রাগ করে বা অশ্লীল বা কুৎসাজনক কথা বলে বা যাই আপনি বলছেন দুঃসিদ্ধমূলক ভাবে যে সাক্ষ্যটা গ্রহণ করছিলাম, এইটা আপনার অসন্তুষ্ট হয়েছে না, ন্যায়সঙ্গত হয় না বলে দাবি করতেছে যে ব্যক্তি সাক্ষ্যটা। কিন্তু দেখেন, আপনার ওই এক সাক্ষ্যর উপর ভিত্তি করে, আপনার ওই এক সাক্ষ্যর উপর ভিত্তি করে আমরা রায় প্রদান করি নাই। এরকম সাক্ষ্য হজরত এই জয়নাল এবং আরিফু প্রদান করছে। আর আপনি জয় যেটা আমার কাছে আমার নামে দোষারোপ করতেছেন, দেখেন জয়, আপনার এই একটার কারণে আমি রায় দেই নাই, আরো তিনটে লোকের এই সাক্ষ্য ছিল। অতএব এই মামলার পুনরায় বিচার করার আর প্রয়োজন হবে না। অন্যায় বা সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য হলে তার জন্য নতুন করে বিচার করিতে হইবে না। ঠিক আছে। আসসালামু আলাইকুম।